প্রদর্শক ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলমান রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসাবে আজকে স্টুডিওতে রয়েছেন নওগাঁ ৩ আসনের বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য ধানের শীষ প্রতীক নিয়ে, যিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, সাবেক জাতীয় বিতার্কিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব ফজলুল হুদা বাবুল এমপি রয়েছেন আমাদের সাথে। আমি স্বাগত জানাই জনাব ফজলুল হুদা বাবুল। আপনি এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আমাদের আয়োজনে এসেছেন। আপনি ইতিপূর্বে এসেছেন, তবে এমপি নির্বাচিত হবার পর প্রথমবার আসাতে আপনাকে এটিএন বাংলার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব জহুরুল আলম রয়েছেন আমাদের সাথে। জহুর ভাই, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের এই আয়োজনে আপনি উপস্থিত থাকবার জন্য। প্রিয় দর্শক, আমরা চলমান রাজনীতি ও বিশ্ব যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবো। আমি প্রথমেই জনাব ফজলুল হুদা বাবুল তার সাথে একটু আলোচনায় আসতে চাই। আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস। 2007 সালের 7ই মার্চ এই দিনে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, এক পর্যায়ে তাকে কারাবাসে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে বিদেশ যেতে বাধ্য করা হয়েছিল। সার্বিক অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী সেই গ্রেপ্তার, রিমান্ড, কারাবাস, নির্যাতন সব কিছু মিলিয়ে আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2007 সালের সেনা সমর্থিত সেই সরকারের তারেক রহমানের উপর যে জুলুম, নির্যাতন, সে জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ কিরণ ভাই, ধন্যবাদ এটিএন বাংলাকে। সবসময় এটিএন বাংলা আমাকে যে ডেকে সম্মানিত করে, বিশেষ করে কিরণ ভাই আপনাকে এবং আমার সহ আলোচক বড় ভাই বিশ্ববিদ্যালয়ের দুইজনই, আপনার প্রথম বিভাগের বড় ভাই, খুবই আমার শ্রদ্ধাভাজন দুজন, তাদের সামনে কথা বলতে হবে। তারপরও রাজনীতিবিদ যে কথাটা বলেছেন, হ্যাঁ, যে বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন উনি, বিএনপির নির্বাহী কমিটির। ওনাকে নিয়ে যেসব প্রোপাগান্ডা, যেসব বাজে কি বলবো তথ্য মিডিয়াতে আসতো, এটার একমাত্র কারণ ছিল জনাব তারেক রহমান তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তৃণমূল থেকে, ইউনিয়ন পর্যায় থেকে উনি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় যেভাবে অঙ্গ সংগঠনগুলোকে গোছাচ্ছিল, যেভাবে বিএনপিকে শক্তিশালী করে তুলছিল। আজকে আপনি দেখেন, হাওয়া ভবন নিয়ে অনেক কথা হয়, মানুষ অনেক কথা বলে। হাওয়া ভবন মূলত ছিল একটা আপনার কি বলবো গবেষণা কেন্দ্র, যে রাজনীতিকে কিভাবে দাঁড় করানো যায়। এইটাই ছিল তখনকার রেজিমের বা তখনকার যে আধিপত্যবাদদের, তারা ইচ্ছা মতো যে রাজনীতিটা বাংলাদেশে চালাইতে চাইতেন, সেইটার প্রতিবন্ধকতা ছিল কিন্তু তারেক রহমান। যে তাদের মতো করে তারেক রহমান চিন্তা করতেন না, উনি সবসময় সাধারণ মানুষকে নিয়ে। আপনি দেখেছেন যে একটা গ্রামে একটা পুকুর কোন জায়গায় অবস্থিত, এটা কিন্তু তারেক রহমান জানতেন। এটার কারণ ছিল তখন তার এই গবেষণার কাজগুলো, এবং সেটা কিন্তু পরবর্তীতে উনি যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি দাঁড় করিয়েছেন, সেই তথ্য সমৃদ্ধ তার গবেষণার ফসল হিসেবে, সেটা তাদের রক্তচক্ষু রোশানলে উনি পড়েছেন। এবং তারা তাকে যেভাবে অত্যাচার করেছেন, বাংলাদেশের কোনো জীবিত রাজনৈতিক দলের কোনো নেতা ব্রিটিশ পিরিয়ডেও বোধহয় এভাবে অত্যাচারিত হয়নি। আপনি যদি ক্ষুদিরাম বা সূর্য সেনকে বাদ দেন, তাহলে আর কোনো রাজনীতিবিদ এইভাবে অত্যাচারিত হয়নি। তাকে ঝুলিয়ে উল্টো করে সেই আধিপত্যবাদের যারা প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে সেই সময়, সেটা আপনি সামরিক গোয়েন্দা সংস্থা বলেন, বেসামরিক গোয়েন্দা সংস্থা বলেন, এবং পুলিশ বলেন, আর্মি বলেন, তাদের যে একটা জোট ছিল। আপনারা জানেন সে সময় নতুন 5 স্টার হোটেল হলো হচ্ছে এটা আপনার রেডিসন হোটেল। আমরা দেখেছি অনেক রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপও দেখেছি। একটা বাংলাদেশি বংশোদ্ভূত রাষ্ট্রদূতও ছিলেন তখন এসবের একটা কেন্দ্রবিন্দুতে। তো সেই সময়গুলো উনি কিন্তু যুদ্ধ করেছেন, নিজের জীবন দিয়ে বাজি রেখে করেছেন। সে পরবর্তীতে আপনি দেখেন তার যে উনি দীর্ঘদিন কিন্তু এখনো কিন্তু উনি ভালো হয়ে বসতে পারেন না, অনেকক্ষণ বসলে ওনার সমস্যা হয়। তো এভাবে তাকে শেষ করে দেওয়ার অর্থটা ছিল বাংলাদেশটা যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাস, আপনি 71-এর ইতিহাস বা দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা বলেন, 75-এর পরবর্তীতে বাংলাদেশকে পুনর্গঠন, বাংলাদেশের উন্নয়ন, কৃষিপণ্য এবং সামরিক
বাহিনীটিকে সুসজ্জিত করা, তাদের শক্তিশালী করা এবং বাংলাদেশকে সোজা হয়ে দাঁড় করানো, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে আমরা দেখেছি। তার পরবর্তীতে আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়া 9 বছরের স্বৈরাচারের শাসনের পর যেভাবে উনি গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন এবং তারপর দেশ শাসন করতে এসে বাংলাদেশের যত সংস্কার বলেন, যত অবকাঠামো নির্মাণ বলেন, যত প্রকারের বাংলাদেশের উদার অর্থনীতি নিয়ে আসলেন বেগম খালেদা জিয়া এবং ভ্যাট, ইনডাইরেক্ট ট্যাক্স এসব দিয়ে দেশকে যে একটা জায়গায় স্থিতিশীল জায়গায় নিয়ে গেলেন। তারপর কিন্তু আবারও আপনি দেখেছেন যে থাবা পড়েছে তাদের, কিন্তু এই থাবা থেকে এই 17 বছর আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়া গত 17 বছরে তার সন্তান লন্ডনে চিকিৎসারত, আর ছোট সন্তান বাঁচবে কিনা কেউ জানেন না, উনি সেই অন্ধকার কারাবাসে উনি এমন একটা সময়ও কিন্তু উনি কোনোদিনও আপোষ করেননি। উনি কিন্তু আপনি দেখেন শাপলা চত্বরের যে ঘটনাটা, যে হাফিজদের উপর, কোরআনের আলেমদের উপর যে নির্যাতন নেমে আসলেন, ম্যাডাম খালেদা যে কিভাবে পতাকা হাতে দাঁড়িয়েছেন উনি একা। তো যে আপনি যদি দেখেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশকে রক্ষা করা, দেশের অর্থনীতিকে বাঁচানো, গণতন্ত্র ফেরানো, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু দ্বিতীয়বার উনি বাংলাদেশের গণতন্ত্র অবমুক্ত করলেন। আজকে দুঃখের বিষয় ম্যাডাম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, আমাদের অভিভাবক নাই। কিন্তু আপনি দেখেন তারপরেই যখন জনাব তারেক রহমান দেশে আসলেন, উনি কিন্তু সব ভুলে গেলেন, উনি কিন্তু প্রতিশোধ নেননি কোথাও, ঠিক তার মার মতোই। ওই হসপিটালে বেডে বসে যেরকম দেশনেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যেভাবে বললেন সবাইকে 5 তারিখে পর শান্ত রাখতে, 3 দিন কিন্তু দেশে সরকার ছিল না, কিন্তু বিএনপির একটা বার্তা শুধু ম্যাডাম খালেদা জিয়ার ওই হসপিটালে বসে দেশ কিন্তু উনি রক্ষা করলেন আবারও। কাজেই জিয়া পরিবারের সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশের আইন শৃঙ্খলা বলেন, দেশের অর্থনীতি বলেন, এটা জড়িত। আপনি দেখেন প্রথম যেদিন আসলেন জনাব তারেক রহমান দেশে, উনি এসেই কি করলেন, উনি প্রথম কাজ করলেন, উনি ওনার কথাই বললেন উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। তারপর কি বললেন, আমি নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ চালাবো। উনি কিন্তু দেখেন কিভাবে উনি বড় চেয়ারে বসেন না, উনি কি করলেন, গাড়ির বহর কমায় দিলেন। উনি কি করলেন, সিগন্যাল আমার জন্য আটকে রাখতে হবে না। উনি কি করলেন, বিমানবন্দরে উনি দেশের বাইরে গেলে যেন 4 জনের বেশি কেউ না যায়। উনি কি করলেন, উনি কৃচ্ছতা সাধনের জন্য উনি নিজে আগে স্যাম্পল হিসেবে দেখালেন যে আমি এসি এই অবস্থায় থাকতে চাই। কাজেই আপনি দেখেন বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবার একটা ভঙ্গুর অবস্থা থেকে, ওই যে 75-এর আগে পূর্ববর্তী সময় আপনি জানেন যে 80 টাকা কেজি, যেটা টাইম ভ্যালু অফ মানিতে এখন কনভার্ট করলে হয়তো 8,000 টাকা কেজি লবণ ছিল তখন। দেশে মানুষের খাবার ছিল না, মানুষ কচুরলতি সিদ্ধ করে খাইতো, লবণও পাইতো না। এমন সময় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের উৎপাদন করলেন 3 গুণ। দেশকে উনি এমনকি কৃষিপণ্য উনি মাত্র 2 বছরের মধ্যে দেশের বাইরেও রপ্তানি করা শুরু করলেন। আবার দেখেন ম্যাডাম খালেদা জিয়া 90 এসে কি অর্থনীতি পেয়েছেন। এই মুহূর্তে জনাব তারেক রহমান, ওনার উপর যে অত্যাচার, নির্যাতন, উনি যে অবস্থায় উনি চলেছেন, কিন্তু উনি গণতন্ত্রের থেকে বাইরে যাননি। মানুষের বাক স্বাধীনতাকে উনি রক্ষার জন্য উনি কাজ করেন। উনি কোনো পত্রপত্রিকার উপর কোনো প্রকারের কোনো প্রতিহিংসামূলক কিছু করেছেন কেউ বলতে পারবেন না। উনি এই গণতন্ত্র এবং দেশের জন্য উনি কিন্তু এখন কাজ করছেন। নিজেকে আপনি দেখেন উনি কিভাবে 9টার সময় অফিসে যান, পুরো দেশের চিত্রটা। কিন্তু ওই যে অর্থনীতি যেভাবে ফোকলা হয়ে আছে, আপনি দেখেছেন যে এই যে আপনার এমনকি তারা আগামী 14 মাসের আপনার ওয়ার্ক অর্ডার দিয়ে গেছেন কয়েকশো কোটি টাকার আপনার উত্তর সিটি কর্পোরেশনের, আপনি দেখেছেন। কিন্তু ওই পেবল হেজিং করে, আমাদের অ্যাকাউন্টিংয়ে একটা কথা আছে, ফাইন্যান্সে ব্যাংকিংয়ে একটা কথা আছে, যে আপনার যে পাওনাদারদের টাকাগুলো আপনি দেননি, ওগুলো আপনি ডিলে করে দিয়েছেন, আর করে কি বলেছেন, আমার রিজার্ভ আছে এত। তো এমন একটা অর্থনীতি রেখে গেছে। এখন দেখেন আপনি পিআইবিরও চেয়ারম্যানেরও দুর্নীতি বের হচ্ছে। তো সেই অর্থনীতির সাথে আবার যোগ হয়েছে এখন মধ্যপ্রাচ্যের সংকট। কিন্তু জনাব তারেক রহমান বলেছেন তেলের দাম বাড়বে না।
উনি কিন্তু বলেছেন যে সাধারণ মানুষদের জন্য উনি কিন্তু মসজিদের ইমামদের, যেটা উনি নির্বাচনী কমিটমেন্ট দিয়েছেন, ইমাম মুয়াজ্জিম খাদেমদের উনি কিন্তু প্রত্যেক ইউনিয়নে একটা করে স্যাম্পল শুরু করে দিয়েছে। উনি কিন্তু খাল খনন, আমার এলাকায় আমি ইতিমধ্যে প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে খাল খননের ইতিমধ্যে আমি ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি। তো এইটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, এটা হচ্ছে জনাব তারেক রহমান, এটা হচ্ছে বিএনপি। তার ভাইকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, আপনি কি কখনো দেখেছেন তার বক্তব্যের মধ্যে জনগণের কাছে এটা এনকাশ করতে, আমি মা হারা বলে কেঁদে দিলেন, ভাই হারা বলে কেঁদে দিলেন? উনি কিন্তু এটা করছেন না। ওনার ভিতরে আপনি জানেন যে এই যে আপনার উত্তরের স্কুল কি স্কুল, মাইলস্টোন স্কুলে ওনার কিন্তু আপন বোন, রক্তের বোন মারা গেলেন, একটাবারও উনি উচ্চারণ করেননি এটা আমার আত্মীয়। উনি সমস্ত নেতাকর্মীকে নির্দেশ দিলেন, তখন উনি লন্ডনে থাকতেন, যে এইটার এই দগ্ধদের পাশে দাঁড়া। এটাই হচ্ছে বিএনপি, এটাই জনাব তারেক রহমান, এটা ম্যাডাম খালেদা জিয়া। নিশ্চয়ই আমরা আবার আলোচনা আসবো। জনাব জহিরুল আলম শুনছিলেন, এবং একটা বিষয় তো আমরা যদি আলোচনা করতে চাই, জনাব তারেক রহমানের উপর যে নিপীড়ন, নির্যাতন, কারাবাস, রিমান্ড, দেশ থেকে চলে যেতে বাধ্য করা, এখনও তিনি তার শির দাঁড়া করে বসতে তার জন্য কষ্ট হয়ে থাকে। একই সাথে আমরা যদি আরেকটু যোগ করতে চাই, মরহুমা বেগম খালেদা জিয়া, তাকে কীভাবে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করা হলো, এই যে আওয়ামী আমলের এবং সেনা সমর্থিত সরকারের যে দুঃশাসন। বেগম খালেদা জিয়াকে তখন কিন্তু গ্রেপ্তার করার পর তাকে যখন আদালত হাজির করা হয়েছিল, তিনি বলছে, কোর্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিল যে এই বাংলাদেশে আমার ঠিকানা, আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই। সো তাকে বিদেশ পাঠাতে পারেনি। অথচ অন্য একজন নেত্রী তিনি কিন্তু বিদেশে গেলেন এবং সেনা সমর্থিত সরকারের সমর্থনে তিনি আবার দেশে আসলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, তিনি ক্ষমতা গেলেন। সব মিলিয়ে জনাব তারেক রহমান, জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তাদের প্রতি যে অন্যায়, অত্যাচার, জুলুম, বিশেষ করে জনাব তারেক রহমানের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তিনি অত্যাচারিত হয়েছে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আমি শুনছিলাম বাবুল ভাই বলছিলেন যে মানে উনি ক্ষমতায় আসবার পরে ওনার যে কার্যক্রমগুলো সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছিলেন। আসলে বাংলাদেশের যে অতীত নিয়ে যদি আমরা আলাপ করি, আমরা দেখেছি যে মানে পলিটিক্স অফ এলিমিনেশন, বা এটাকে আরও যদি করে বলে অ্যানাইহিলিয়েশন বলে আর কি, যে নিশ্চিহ্ন করা রাজনীতি। এই নিশ্চিহ্ন করা রাজনীতির মধ্যে সবচেয়ে মানে গ্রেভলি এফেক্টেড হচ্ছে যে জিয়া পরিবার, যে ওনাদের সম্পর্কে বিশেষ করে তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো এক সময় প্রতিষ্ঠা করা হয়েছিল, এখন তো মনে হয় যে যেগুলো একটা পার্ট অফ মানে ডিজাইন বা ব্লুপ্রিন্ট। দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু মামলা মোকদ্দমা করে তার অর্থ পাচারের দুর্নীতির ব্যাপারে অনেক কিছু করা হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু হি ওয়ার্কড আউট ফ্রি। কোনো মানে ইয়াতেই কিন্তু মানে মামলাতেই সুপ্রতিষ্ঠিত হয়নি যে উনি যে এত দুর্নীতির যে ওনাকে যেভাবে প্রজেক্ট করা হয়েছিল। তো দেখা গেলো যে এগুলো বাই অ্যান্ড লার্জ বলতে পারি যে এক ধরনের নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া ছিল। তারই অংশ হিসেবে আপনি যে বাড়ি থেকে উচ্ছেদের কথা বললেন, এবং এর পরবর্তীকালে আমরা দেখেছি যে মানে প্রতিশোধের যে রাজনীতিটা, প্রথম 1/11 মানে যে সরকার এসছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, যে সরকার, সেখান থেকে স্টার্টেড, এবং এরপরে আসলো পলিটিক্স অফ রিটালিয়েশন, এবং ভয়ঙ্করভাবে যে প্রতিশোধমূলক তৎপরতা কার্যক্রম, উনি নির্বাসিত হলেন। এই সব কিছু কিন্তু আসলে এখন মানে এগুলো একটা, আমার মনে হয় যে একটা পোটেনশিয়াল থ্রেট হিসেবে তাকে দেখা হয়েছিল। জিয়াউর রহমান পরবর্তী বেগম খালেদা জিয়া তার আপসহীন চরিত্র, এরপরে তার উত্তরাধিকারী হিসেবে জনাব তারেক রহমানের যে ভূমিকা, তাকে একটা রাজনীতিতে একটা মানে কি বলে হুমকি হিসেবে হয়তো তার প্রতিপক্ষরা দেখেছে, এবং সেখানে ওনাকে এলিমিনেট করা, ওনার বিরুদ্ধে যে ভেঞ্জিয়েন্সগুলো কিন্তু একেবারে প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, এখন এই সব কিছু কিন্তু উনি মনে রাখতে পারতেন, এটাই স্বাভাবিক বাংলাদেশের রাজনৈতিক ধারা। কিন্তু দেখা গেল যে এখানে পলিটিক্স অফ রিটালিয়েশন আমরা দেখছি না, আমরা দেখছি যে পলিটিক্স অফ এক ধরনের রিকনসিলিয়েটরি পলিটিক্স। উনি রিকনসিলিয়েশনের কথা বলছেন। রাজনৈতিক নানা মেরুকরণ হয়েছে দেশে, এখানে অনেক ধরনের কি বলবো সমীকরণ আছে, তার মধ্যেও একটা গুড এক্সাম্পল, একটা ভালো দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা চলছে। এটা খুবই রিমার্কেবল। আমি মনে করি যে না, এখনই একদম অনেক ভালো হয়তো বা ওনাকে আমরা বিশ্লেষণ করার জন্য পর্যাপ্ত সময় হয়তো পাইনি, কিন্তু
এই দীর্ঘ নির্বাসিত জীবন হয়তো ওনাকে অনেক ধরনের লাইফ লেসন দিয়েছে, অনেক ধরনের লার্নিং দিয়েছে, দলের স্ট্রাগল উনি দেখেছেন, অনেক ধরনের কী বলে রাজনৈতিক নিপীড়ন, প্রতিহিংসা, এমনকি শুধু ওনার ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু এখন অনেকটাই ধামাচাপা পড়ে গেছে। কারণ ওনার দুঃখ বেদনার চাইতেও ধরেন দেশে যারা যে তার রাজনৈতিক অনুসারীরা, তার সমর্থকরা, নেতাকর্মীরা যেইভাবে চরমভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, উনি দূর থেকে এগুলো দেখেছেন এবং এগুলোর ব্যাপারে মানে এক ধরনের কি বলবো যে গভীর একটা ক্ষত তৈরি হয়েছে আমাদের রাজনীতি ইতিহাসে। তো যাই হোক, এই বিষয়গুলোকে যদি সামনের দিনগুলোতে উনি নিশ্চয়ই এগুলো উনি হয়তো ওনার আচরণে প্রকাশিত না হলে উনি মনে রেখেছেন, হয়তো এগুলো একটা লার্নিং হিসেবে যদি উনি নেন, তাহলে সামনের দিনগুলোতে আমরা যে ইতিবাচক ধারাটা দেখতে পাচ্ছি, যে রাজনীতিতে এক ধরনের কি বলবো যে একটা সুস্থতার পরিলক্ষিত হচ্ছে, বিরোধীদের সঙ্গে একটা সহমত, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে এক ধরনের স্থিতিশীলতা আনা, দেশের উন্নয়নের কথা যত না বেশি উনি পার্সোনাল ফোকাস করছেন, যত না বেশি উনি ওনার রাজনীতির কথা বলছেন, তার চেয়েও বেশি উনি বলছেন যে দেশে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট, মানুষের স্বার্থের কথাগুলো বারবার ওনার কথার মধ্যে উঠে আসছে, ওই যে আমি মনে করি একটা পজিটিভ সিগন্যাল। কিন্তু ইটস টু আর্লি যে আসলে ওনার টিম বা সরকার মানে কিভাবে এটাকে মানে হ্যান্ডেল করেন আগামী দিনগুলোতে। দেখেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও এখনও যে খুব সেটেল হয়েছে এমন আমি বলবো না। একই সঙ্গে দেখেন গ্লোবাল সিচুয়েশনও কিন্তু খুব ফেভারেবল না। এর আগেও আমরা দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় আসে তখনও কিন্তু নানা ধরনের বৈশ্বিক অস্থিরতা ছিল। এখনও মাত্র একটা যখন হানিমুন পিরিয়ড চলছে, ঠিক এই সময় কিন্তু একটা স্থানীয় রাজনীতিও যেমন সেটেল হয় নাই, একই সঙ্গে গ্লোবাল পলিটিক্সও খুবই উত্তপ্ত। সব কিছু মিলিয়ে খুব বলা যাবে না যে উনি খুব হানিমুন পিরিয়ডে আছেন। উনি চেষ্টা করছেন, হি হ্যাজ গিভেন এ ভেরি গুড স্টার্ট, কিন্তু দেখতে হবে যে যেন এগুলো তার কার্যক্রমগুলো তিনি আসলে কতটা সুষ্ঠুভাবে বা ওনার যারা কোর সার্কেল আছেন তারা তাকে কিভাবে সহযোগিতা করেন। একই সঙ্গে রাজনীতিতে যারা যেসব অ্যাক্টার্স আছেন এবং যেসব প্রতিষ্ঠানগুলো আছেন, ইনক্লুডিং বিউরোক্রেসি, সিভিল মিলিটারি বোর্ড বিউরোক্রেসি আছেন, জুডিশিয়ারি আছেন, পার্লামেন্ট কীভাবে ফাংশন করে, সব কিছু মিলিয়ে ইভেন আমি মনে করি যে মিডিয়া কীভাবে ওনাকে মানে সাপোর্ট করছেন। এবং হয়তো সাপোর্ট এই অর্থে বলবো যে দেখেন, আমাদের দেশ কিন্তু নানা ধরনের অস্থিরতা এবং নানা ধরনের দুর্যোগের মধ্য দিয়ে পার হয়ে এসছে। গত 2 বছরও কিন্তু খুব ভালো, আমরা যে খুব ভালো অভিজ্ঞতার মধ্য দিয়ে তা আমরা বলতে পারবো না। একটা স্বৈরাচার পতনের পরে যে 2টা বছর গেল, আমরা কোর এবং কি ইস্যুসগুলোর দিকে আমরা কতটা মনোযোগ দিয়েছি। আমরা বিশাল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে অনেকগুলো সময় আমরা কাটিয়েছি, রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসেছে, কথা বলেছে। কিন্তু দেখেন, সমাজে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, কৃচ্ছতা কিংবা আমাদের ডেভেলপমেন্ট, আমাদের তরুণদেরকে সংগঠিত করা, তাদেরকে লেখাপড়ায় ফিরিয়ে নেওয়া, আমাদের বিদেশমুখী বাণিজ্য, আমাদের এই জায়গাগুলোতে আমরা কোথায় মনোযোগ দিয়েছি বলেন? আমরা কিন্তু ইনভেস্টমেন্টের উপর মনোযোগ দিইনি। আমরা এক ধরনের কি বলবো যে একটা এমন একটা রাষ্ট্র কাঠামো নিয়ে আমরা, যেগুলো অলিক এখনও বাংলাদেশের মতো দেশে এরকম মানে 50-55 বছর পার হওয়ার পরে এসে আমরা রাতারাতি এই বাংলাদেশের ডেমোক্রেসি বলেন, রাতারাতি আমাদের মধ্যে সৌহার্দ্য বলেন, রাতারাতি আমাদের পার্লামেন্ট ফাংশনাল হয়ে যাবে, রাতারাতি আমাদের সকল ইনস্টিটিউশন একেবারে ওয়েল প্লেসড হয়ে যাবে। হ্যাঁ, 50 বছরের একটা টার্গেট নিয়ে, 100 বছরের টার্গেট নিয়ে তারা একটা দলিল প্রস্তুত করেছেন, ভালো কথা। কিন্তু আমাদের জনজীবনে যে সংকটগুলো আছে, এই 2টা বছরে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেটার উপরে প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমি মনে করি না যে এডিকুয়েট ফোকাস তারা দিতে পেরেছেন বা দিয়েছেন। এই জায়গাগুলোতে এখন দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান কিন্তু আপনার বিগার পার্সপেক্টিভে, আপনার ধরেন যে এখন আমাদের হ্যাঁ রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আসতে হবে, নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে, বাট ইট উইল টেক টাইম। আপনি পার্লামেন্ট শুরু করার পরে আমরা অবজার্ভ করতে থাকবো ওয়েন টাইম পাসেস বাই, যে আসলে আমাদের সরকারি দল বিরোধী দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন, আসলে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো ফাংশনাল কিনা, তারা এই প্রতিষ্ঠানগুলোকে অ্যাকাউন্টেবল করতে পারছে কিনা, প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেনথেন করতে পারছে কিনা। শেখ হাসিনার আমলে তো সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো বিধ্বস্ত হয়ে গেছে, প্রতিষ্ঠানের মধ্যে কোনো এথিক্যাল স্ট্যান্ডার্ড নেই, আমরা আমাদের কোনো শৃঙ্খলা মানে হারিয়ে ফেলেছি। এই জায়গাগুলোতে আমি মনে করি যে খুব বেশি অ্যাম্বিশিয়াস না হয়ে উই নিড টু হ্যাভ এ ভেরি গুড স্টার্ট। সেটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সংসদ শুরু হবে, দেখব যে বিরোধী দল কীভাবে আচরণ করে, সরকারি দল কীভাবে আচরণ করে। এগেইন এটা বলবো যে ওনার একটা ব্যক্তিগত ধরে নির্বাসিত জীবন থেকে, এটা অনেকে বলেন যে নির্বাসিত জীবন ওনাকে কতটা পরিবর্তন করেছে। আমার কাছে মনে হয়েছে, আমি 2-3 বার ওনার প্রোগ্রামে গিয়েছি, যে জার্নালিস্টদের সঙ্গে উনি মিট করেছেন, একটা প্রেস কনফারেন্স দিয়েছেন। আমি দেখেছি অনেকে 2-1 জন আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি তো ইন্টারভিউ করেছিলেন ওনার, কী পরিবর্তন দেখতে পাচ্ছেন ওনার মধ্যে।
তা আমি অ্যাকচুয়ালি যেটা দেখি যে উনি কিন্তু এখনো বেসিক পরিবর্তনের মধ্যেই আছেন, যে বাংলাদেশের মানুষের এই যে 170-80 মিলিয়ন পিপলের যে বেসিক কোর প্রবলেমস, এই প্রবলেমসগুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং এখান থেকে মানুষের একেবারে কি বলে তৃণমূলজাত সমস্যার সমাধান খুঁজে পেতে হবে। সেই জিনিসটার মধ্যে আমার মনে হয় যে সেটা 20 বছর আগেও উনি যেমনটা ভেবেছিলেন, এখনও টু মাচ অ্যাম্বিশিয়াস তাকে আমার মনে হয়। দেখেন এখনও সচিবালয়ে যে বাতি নিভানোর কালচার বা বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারটা, এটা কিন্তু তখনও উনি বলেছিলেন যে বিদ্যুতের বিষয়টা এরকম হবে যে আমাদের কালচারালি পরিবর্তন করতে হবে, আমাদেরকে কৃচ্ছতার দিকে যেতে হবে, বিকজ আমাদের এমন এমন কিছু প্রায়োরিটি সেট করতে হবে, এমন এমন ডিসিপ্লিন সেট করতে হবে, অ্যান্ড হুইচ হ্যাজ স্টার্টেড ফ্রম হিমসেলফ। উনি নিজে কিন্তু আপনাকে শেখাচ্ছেন যে এত বড় ধরেন বহন, ওনার নিরাপত্তা থ্রেট নিয়ে এত কথা বলা হচ্ছে, অবশ্যই প্রধানমন্ত্রীর নিরাপত্তা থ্রেট আছে বা এরকম ঝুঁকি কতটা নেওয়া ঠিক হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু ওনার পার্সোনাল এক ধরনের কি বলবো যে রিফ্লেকশন অফ হিজ গুডউইল, এটা তো রিফ্লেক্টেড হয়েছে যে উনি জনসাধারণের মধ্যে নিজেকে ঠিক ওরকম ওনার সম্পর্কে যে ইমেজটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটা দেখ। তো এই অল টুগেদার আমি বলবো যে এটা একটা ভালো সূচনা এবং এই ভালো সূচনাকে উনি হয়তো ধরে রাখতে পারবেন, বাট অ্যাট দ্য সেম টাইম এই বার্তাটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল যারা ওনার পলিটিক্যাল কোর টিমের মধ্যে আছেন এবং বাই অ্যান্ড লার্জ যদি ওনার যে রাজনৈতিক যে মানে দলের ভিতরে উনি সঞ্চারিত করতে পারে কিনা, একই সঙ্গে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে লাইক বিউরোক্রেসিকে তো রাতারাতি তাদের মন মানসিকতা চেঞ্জ করা সম্ভব হবে না। আমাদের অন্য যে প্রতিষ্ঠান আছে জুডিশিয়ারি বলেন, জুডিশিয়ারির মধ্যে এখনও বিরাট ধরনের এক ধরনের কি বলবো যে মানে কমপ্লেক্স অবস্থা বিরাজ করছে, এগুলোকে তো মানে ওভারনাইট আপনি সমাধান করতে পারবেন না। তো সুতরাং আমি বলবো যে হ্যাঁ, রাজনীতি ইতিহাসে উনি যেহেতু পিছনের কথা খুব কম আনছেন, উনি যেহেতু বারবার উনি বলছেন যে বাউল ভাই বলছিলেন যে উনি যেহেতু বলছেন না যে মানুষকে আবেগ উৎপাদন করার চেষ্টা করছেন না, উনি অতিমাত্রায় মানুষকে ইমোশনালি ড্রাইভ করার চেষ্টা করেন না, এবং ডে ওয়ান থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে যে ভেরি প্র্যাগমেটিক, ভেরি প্র্যাকটিক্যাল, এবং গ্লোবালিও এই বার্তাটা যাচ্ছে, আমি যতখানি খবর নিচ্ছি যে গ্লোবালিও বার্তাটা যাচ্ছে যে হি ইজ সামওয়ান যার সঙ্গে এই প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাগমেটিজমের ভিত্তিতে হয়তো কাজ করা যাবে। দেখেন ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে, ফরেন পলিসি নিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হয়, উনি যে ভেরি থ্রেড বেয়ার অ্যান্ড ভেরি কী বলবো যে স্পেসিফিক এবং ডিউ কনভিকশন উনি বলছেন যে হ্যাঁ, যেখানে বাংলাদেশের স্বার্থ আছে, যেখানে বাংলাদেশ লাভবান হবে, সেরকম যে কোনো এনগেজমেন্ট বাংলাদেশ করবে। সো কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, এবং এটাই তো হওয়া উচিত আমাদের মতো দেশে। এখন যে গ্লোবাল যে পলিটিক্স, গ্লোবাল যে মিডল ইস্টার্ন যে ক্রাইসিস, এখানেও কিন্তু আমাদের সাংঘাতিক একটা ডেক্সটারিটির পরিচয় দিতে হবে। এখনও কিন্তু আমাদেরকে কোনো দিকে ঝুঁকে পড়া বা কোনো দিকে চলে যাওয়া, এটা কিন্তু সাংঘাতিকভাবে একটা কি বলবো এক ধরনের ট্রিকি একটা সিচুয়েশনের মধ্যে আছে। আমি আশা করছি যে দেখেন ওনার সফল হওয়ার পিছনে বা ব্যর্থ হওয়ার মধ্যে কিন্তু জুড়ে জাতির স্বার্থ কিন্তু জড়িত, বিকজ আমরা অনেক ধরনের কিন্তু ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছি। উই ক্যানট এফোর্ড টু বি মোর আনস্টেবল। একটা প্রসপারাস, একটা পিসফুল, একটা কি বলবো যে অর্গানাইজড কান্ট্রি আমাদের সবার জন্য দরকার, ইন দ্য ইন্টারেস্ট অফ হোল পার্টিস। রাজনীতি যারা করেন তাদের জন্য জড়িত, পেশাজীবী যারা করেন তাদের জন্য জড়িত, এবং যারা আমরা উন্নয়নমুখী যেসব মানুষ আমরা চিন্তা করি দেশটা ভালো থাকুক, আমরা যারা এই দেশে বসবাস করি, আমরা যারা বিদেশে চলে যাই না, আমরা দেশের মধ্যে যারা থাকতে চাই, তারা তো চাবো যে বাংলাদেশটা একটা সুন্দর সূচনা হবে এবং এটা স্থায়ী হবে, এটা সাস্টেইনেবল হবে। এবং সেখানে বলি সরকারি দল যেমন এবং সেখানে বিরোধী দল যারা পার্লামেন্টে আছেন অথবা পার্লামেন্টের বাইরে আছেন, সবগুলো কনসার্ন পার্টিজের উচিত হবে এটা এক ধরনের রিকনসিলিয়েশনের মধ্যে যাওয়া এবং দেশটার দিকে একটু মনোযোগ দেওয়া। যদি উনি কথার কথা যে হাইপোথেটিক্যাল চিন্তা করলাম যদি উনি অতটা পারফর্ম করতে পারছেন না, হু উইল বি দ্য লুজার? কে লুজ করবে? উনি পার্সোনালি তো লুজ করবে না কিছু, বিকজ উনি ওনার সমস্ত কিছু ইনভেস্ট করছেন, ওনার ফ্যামিলি সবাইকে ইনভেস্ট করছেন। পারফর্ম করার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, অ্যাবসলিউটলি সবাইকে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সহযোগিতা করতে হবে। সেটি যেমন আমরা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরতিতে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা ভোট দেননি এবং যারা ভোট দিতে যাননি, তাদের সবাইকে নিয়ে কিন্তু তিনি দেশটা পরিচালনা করতে চাচ্ছেন। মানে মানে কি এর থেকে সহজ এবং সুন্দর বার্তা তো আর কিছু হতে পারে না। এটা একটা ভাব সম্প্রসারণ হয়ে যেতে পারে এটা দিয়ে। তো সব মিলিয়ে সূচনাটা যেটা হয়েছে সেই সূচনাটাতে কিন্তু আমরা একটা আলোর ঝলকানি দেখতে পাচ্ছি, এবং সকল স্টেক হোল্ডাররা সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি, বাংলাদেশকে ফেল করতে দেওয়া যাবে না। এবং সে কারণে আমরা মনে করি জনাব তারেক রহমান, উই ক্যানট এফোর্ড টু, আমরা সেটা এফোর্ড করতে পারবো না, বাংলাদেশ এফোর্ড করতে পারবো না। আমি আজকের আয়োজনের মধ্যে দিয়ে একটা অনুরোধ করতে চাই যে জনাব তারেক রহমানকে যখন গ্রেফতার করা হয়, কারাবাসে দেওয়া হয়, নির্যাতন করা হয়, তার অনেক কিছুই কিন্তু আমরা ভাষা গণমাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি। যদি সুযোগ থেকে থাকে জনাব তারেক রহমান, আপনি আপনার ব্রডকাস্টের মাধ্যমে
আপনাকে কিভাবে গ্রেপ্তার করা হলো, কিভাবে নামাজ পড়লেন আপনি, আমরা শুনেছি আপনি গ্রেপ্তার করার আগে নামাজ পড়েছেন, নামাজ পড়ে তারপর আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, সেগুলি জনগণের সামনে যদি সুযোগ থাকে, কোনো আইনগত কোনো বাধা না থেকে থাকে, আপনি নিজে একটা পডকাস্টের মধ্যে জনগণকে জানাবেন। আমরা আরও বেশি জানতে পারবো যে আপনার প্রতি যে নির্যাতন, জুলুম, রিমান্ড যেটি দেওয়া হয়েছে সেগুলো আমরা জানতে পারবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমরা একই আলোচনায় চলমান রাজনীতি, বিশ্ব পরিস্থিতির কথা বলবো। আমাদের সাথে নবনির্বাচিত বিএনপি থেকে ধানের শীষের বিপুল ভোটে বিজয় অর্জনকারী জনাব ফজলে হুদা বাবুল, সাবেক জাতীয় বিতারকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জন জরুর আলম, দুজনেই আমাদের সাথে থাকবেন। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। নওগাঁ আসনে বিএনপি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব জরুল আলম। আমি মিস্টার বাবুল আপনার কাছে আসতে চাই। আমরা তো বিএনপির রাজনীতি আমরা দেখছি এবং আমরা জনাব তারেক রহমানের যে বিগত সময়ের তার জীবনের যে গুরুত্বপূর্ণ সময়গুলোকে কিভাবে তার কারাবাস, নির্যাতন, সে কথা শুনেছি। এখন বিএনপি সরকার গঠন করছে। বাংলাদেশে আরেকটি বৃহৎ দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু নির্বাচনের পূর্বে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, তাদের অংশগ্রহণ করা ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, নানা রকম প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের কিন্তু উত্তরণের মধ্যে দিয়ে যেহেতু নিষিদ্ধ দল, সে কারণে তারা নির্বাচন করতে পারবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এনসিপির পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটা অভিযোগ করেছেন। তিনি বলছেন সরকারের আশ্রয়প্রশ্রয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আপনারা বিএনপির এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, আপনার মন্তব্য কি? কিরণ ভাই ধন্যবাদ। একটা খুবই যুগোপযোগী একটা কথা বলেছেন। নাহিদ ইসলামের হিসেবেই আমি বলছি না, কারণ নাহিদ ইসলাম অনেক কিছুই বলে। আপনার মনে আছে নাহিদ ইসলাম জামাতে ইসলামকে নিয়ে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, বিট্রেয়ার, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলেছে। কাজে বাট এটা কিন্তু অনেকে বলছেও এভাবে। তো আমরা যেটা বলতে চাই যে বিএনপি যেটা বলে, যেটা ওয়াদা করে, বিএনপির যেটা রাজনীতি, এটা ওই আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেমন ছিল, বেগম খালেদা জিয়ার সময়, তারেক রহমানের সময় একই আছে। কারণ আমরা আমাদের দলের মূল আদর্শই হচ্ছে বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে একটা দল আরেকটা দলকে কোনোদিনও তো ব্যান্ড করতে পারে না, তাই না? এখন ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় আওয়ামী লীগকে যে ব্যান্ড করা হয়েছিল নির্বাহী আদেশে, আমরাও চাই বিএনপি আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, কোর্টে আনা হোক, আইনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান্ড করা হোক। কিন্তু এই যে আওয়ামী লীগকে যে ব্যান্ড করা হলো, এটা কিন্তু জামাতকে আওয়ামী লীগ করে গেল। মানে বিষয়গুলো কেমন না? এটা তো রাজনৈতিক শিষ্টাচার হলো না। কালকে আপনি এখানে আছেন, আপনার সাথে আমার মতের মিল হলো না, পরশুদিন আপনি বললেন ফজলে হুদাকে এটিএনে আনা হবে না। তো এটা যদি এটিএন এর পলিসি হয়, তাহলে এটিএন তো আর মিডিয়া থাকলো না। যে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায়, তখন আরেকটা রাজনৈতিক দলকে কি করে নিষিদ্ধ করে? একটা সরকার ক্ষমতায়, এই সরকার নির্বাহী আদেশে আরেকটা দল। কিন্তু আওয়ামী লীগকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, যদি যেটা আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট, আমরা যেটা বলেছি, আপনি জানেন যে আওয়ামী লীগকে যত উপজেলা, জেলা, বিভাগ, সিটিগুলোতে, কর্পোরেশনগুলোতে, যে জায়গায় বলেন, ওয়ার্ডে বলেন, ইউনিয়নে বলেন, যত মামলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা এর অঙ্গ সহযোগী সংগঠন মামলা দিয়েছে। আপনি দেখাতে পারবেন কোনো একটা জায়গায় এনসিপি কিংবা জামাত তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে? একটা জায়গায় আপনি প্রমাণ দিতে পারবেন? জহির ভাই অনেক সিনিয়র সাংবাদিক। তার মানে কি বিএনপির জামাতের বিচার করার কথা বিএনপি সবার আগে বলেছে ইন্টারিম গভর্নমেন্টকে, কিন্তু আমরা বিচার করতে বলছি, আমরা ছেড়ে দিতে বলিনি। তো আমরা তো এই বিএনপি কোনোদিনও বলেনি যে একজন অপরাধীকে ছেড়ে দাও। এখন আওয়ামী লীগকে যদি সাংগঠনিকভাবে বিচার করতে হয়, কোর্ট আছে, আদালত আছে, আপনি আমি তো সিদ্ধান্ত নিতে পারি না। এক, দুই, এখন তারা যে ধোঁয়াটা তুলছে, এটা আপনি বুঝতেই পারছেন। এই ধোঁয়াটা তারা কেন তুলছে? তারা কেন তাদেরকে কোর্টের আওতায় নিয়ে আসলো না? তাদেরকে কেন কোর্টের আওতায় নিয়ে এসে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অপরাধীদের বিচারগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারতেছি না? কেন জনগণের, মানে আওয়ামী লীগের তো একটা ভোট আছে, এটা তো আমরা বিএনপি করি আর যাই করি, এটা এবার আওয়ামী লীগের অধিকাংশ ভোটই আমার এলাকায় জামাত পেয়েছে,
আপনি এটাকে কিভাবে দেখবেন? আওয়ামী লীগ যখন অ্যারেস্ট হয় তখন জামাতের ইউনিয়নের উপজেলার নেতারা তাদেরকে পিসিতে টাকা দিয়ে আসে, আমার দেখা। আমার তো ইতিহাস জানার দরকার নাই, আমি যেটা দেখেছি তাদের মামলার ক্ষেত্রে তাদের তদবির করে জামাতের লোকেরা। যে আমাকে থানা ভারপ্রাপ্ত নিজে বলেছে, ভাই আপনারা এই লোককে তো তদবির করতেছেন অমুক ইউনিয়নের অমুক জামাতের সভাপতি। তো এটা তো চোখে দেখা। কাজেই আমরা যদি ভোট রাজনীতি করি সেটা এক জিনিস, আর আমরা যদি দেশের স্বার্থ দেখি, গণতন্ত্রের স্বার্থ দেখি, মানুষের অধিকারের স্বার্থ দেখি, রাজনৈতিক শিষ্টাচারের কথা যদি বলি, অন্য রাজনৈতিক দলের প্রতি আরেকটা রাজনৈতিক দলের শ্রদ্ধাবোধের কথা যদি বলি, আমরা যদি বলি যে আমি আপনার মতের সাথে একমত হতে না পারি, কিন্তু আপনার মতটা প্রকাশ করবার জন্য যত প্রকারের ব্যবস্থা নেওয়ার এবং যত ব্যবস্থা যত করার কথা সেটা আমি করব, এটার নামই গণতন্ত্র। তো আমি নিজেই যদি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করি, সেটার নাম তো আর গণতন্ত্র হলো না। এখন প্রশ্ন হচ্ছে আদর্শ কাটটা ভালো কাটটা খারাপ এটা জনগণ বিচার করবে। এই বিচারের দায় যদি একজন নির্বাহীর হাতে, তাহলে এখন জনাব তারেক রহমান উনি ক্ষমতায়, আমরা যদি অ্যাজিউম করি উনি 2-3টা রাজনৈতিক দলকে উনি নিষিদ্ধ করে দিলেন, মনে করেন এনসিপির অনেক সাদাবাজি, ডিসি বদলি, শেখ ধরা, এগুলো তো ইতিহাস, তাই না? এগুলো তো ইতিহাসের পাতায় আছে। তারপর থানা থেকে আসামি ছড়িয়ে নিয়ে আসা, এগুলো তো ইতিহাস। তাহলে এখন ওই দায়ে যদি এনসিপি কে বলে তারেক রহমান কালকে ব্যান করলাম, এটা কি হবে? এটা কি গণতন্ত্র? এখন যে কথা বলেছেন যে পার্টি অফিস খুলে দেওয়া, পার্টি অফিস তো আমরা খুলছি না, বা আমরা তো কাউকে বলছি না, বরঞ্চ কয়েকটা জায়গায় আপনি দেখেছেন বেশ কিছু আওয়ামী লীগের লোক যখন পার্টি অফিস খুলেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা তো আর আমার মুখের কথা না, তাহলে আপনারা কি এটা চান? মেইনস্ট্রিম মিডিয়াতে এসেছে। আওয়ামী লীগ রাজনীতি করুক না রাজনীতি না করুক, আপনারা কি চান? দেখুন, কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না এটা আদালতের বিষয়। আমি আপনি কি চাই এটা কিন্তু গণতন্ত্র না। আপনি যদি মুখে গণতন্ত্রের কথা বলেন সেটা অন্য জিনিস, আপনি যদি বিপ্লবী সরকারের কথা বলেন সেটা আরেকটা জিনিস, আপনি যদি বামপন্থী রাজনীতির কথা বলেন এটা আরেকটা জিনিস, আপনি যদি ওই যে সেই সময় 74-75-এর কথা যদি বলেন যে এক দেশ এক নেতা 4 পত্রিকা, কেউ কথা বলবে না, সবাই এই দলের সদস্য হবে, সেটা আরেকটা জিনিস। যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এইটা রক্ষার জন্য আমরা কাজ করি, আর বাকিটা আদালত দেখবে। নিশ্চয়ই। আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের প্রসঙ্গে বলছিলাম, মিস্টার জহিরুল আলম, আমি এই প্রসঙ্গে একটু ছোট আলোচনা করে আসলে আপনার সাথে চলে যেতে মধ্যপ্রাচ্যের যে সংঘাতময় পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই প্রসঙ্গে একটু যদি আলোচনা করেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে অভিযোগ করেছেন যে বিএনপি নাকি করছে, সেটি এনসিপির জনাব নাহিদ ইসলাম করেছেন। জনাব মাননীয় সংসদ সদস্য তার মন্তব্য যেটা বলেন, আপনার বিশ্লেষণ ছোট্ট করে যদি একটু বলেন, তারপর আমরা মধ্যপ্রাচ্য প্রসঙ্গে যাব। কিরণ ভাই, আমাদের রাজনীতি হচ্ছে একটা থিওরি অফ কনভেনিয়েন্স, আর কি সুবিধাবাদের তত্ত্বের উপর ভিত্তি করে। দেখেন, এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভীষণ রকম কড়া বক্তব্য আসে, আবার দেখেন যখন কোনো একটা প্রোগ্রাম করে, প্রতিবেশী রাষ্ট্রের প্রোগ্রাম করে, ইনি কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে হোক অথবা ধরেন রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে হোক বা ভদ্রতার খাতিরে হোক, যারা মাঠ গরম করছে বক্তৃতা দিয়ে, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করছে। এবং এটাকে তো মানে কি বলবো, যে ডিসকার্ড করে দেওয়ার কোনো সুযোগ নেই যখন ইউ আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, তাই না? হচ্ছে তো, এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ভোটের সময় দেখেন, সেটা তো আপত্তি নাই, করুক, মিটিং করুক, মিটিং আবার গোপনও রাখছে, এটা আবার অনেকদিন পর প্রকাশও হচ্ছে। হ্যাঁ, মানে না, সরি হওয়ার কোনো কারণ নেই। মানে আমি বলছি যে এটাই বাংলাদেশের রাজনীতির এক ধরনের কি বলবো জটিল সমীকরণ। আপনি মাঠে প্রচুর বক্তৃতা করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপি তো কম বলেনি। এখন হঠাৎ করে আবিষ্কার হলো যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আর এনসিপি জামাত তারা এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু ভোটের সময় কি আপনি দেখেননি? ভোটের সময় কি জামাতের নেতারা মানে কোনো না কোনোভাবে, হয়তো ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্সিতে এরকম হয়েছে যে ওইখানে সংখ্যালঘু ভোটার বলেন অথবা আওয়ামী লীগের প্রসঙ্গ বলেন, তারা কিন্তু অনেককে আমরা লিনিয়েন্সি দেখতে দেখেছি, নমনীয়তা দেখেছি। এটা বিএনপির ক্ষেত্রেও হয়েছে। সরাসরি তারা ধরেন যে আওয়ামী ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা কিন্তু বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আপনার শত্রু কে? শত্রু তারাই হচ্ছে গিয়ে বিচার্য যে যারা এই দেশে এক ধরনের ফ্যাসিবাদ কায়েমের রচয়িতা,
ফ্যাসিবাদ কায়েম করেছে এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সেটাকে কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে অ্যাকাউন্টেবল করা যায় এইটা আপনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত। কিন্তু আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী আছে না ভোটার, তারা এই ভোটের মধ্যে পার্টিসিপেট করেছে না। আপনি কি আলাদা করতে পেরেছেন যে এরা আসলে কাউকে ভোট দিচ্ছে? উনি বললেন যে ওনার ওখানে বেশিরভাগ আওয়ামী ভোটাররা জামাতকে ভোট দিয়েছে, এটা ওনার পারসেপশন, তাই না? কিন্তু এখন এরকম সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থকরা কোন বাক্সে আসলে ভোট দিয়েছেন সেটা কিন্তু নিরূপণ করা কঠিন, বাট দে পার্টিসিপেটেড। যতটুকুই অংশই করুক না কেন, ভোটের আগে এরকম কি জরিপ আমরা দেখি নাই যে আওয়ামী লীগের ভোটারদের 100 ভাগের মধ্যে যদি 50 ভাগও ভোট কেন্দ্রে যায়, তার মধ্যে হয়তো 30 ভাগ বিএনপিতে যাবে, 20 ভাগ জামাতের বাক্সে যাবে, এরকম জরিপ কিন্তু হয়েছে। এখন প্রশ্ন হলো যে সেই সব মানে কি বলে যে ক্রীড়নক, সেই সব অপারেটর অথবা সেই সব প্লেয়ার যারা রাজনীতিকে কলুষিত করেছে, রাজনীতিকে আপনার এক ধরনের একনায়কতান্ত্রিকতার দিকে নিয়ে গেছে এবং সেটাকে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর একটা স্বৈরশাসনের দিকে তারা নিয়ে গেছে, দে শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল। এখন সেটা কিভাবে, সেটার জন্য উনি যেটা বলছেন যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে উনি বলছেন যে হ্যাঁ, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি তাকে অ্যাকাউন্টেবল করতে পারেন এবং সেটা যদি কনক্লুড করতে পারেন, কিন্তু সারা পৃথিবীতে হয়, চায়নাতে হয়, আপনার সাউথ কোরিয়াতে হয়, জাপানে হয়, যে বিভিন্ন ধরনের অপরাধের কারণে তাদেরকে মানে মামলা দেওয়া হয়, তাদেরকে বিচার করা হয়, শাস্তি দেওয়া হয়। সেটা বাংলাদেশেও আপনি করতে পারেন, কেন করতে পারেন না? অবশ্যই করতে পারেন এবং করবেনও সেটা। কিন্তু বাই এন্ড লার্জ আমি মনে করি যে প্রত্যাবর্তন বা প্রত্যাবাসনের রাজনীতি এদেশে কিন্তু হয়েছে। টোটালি আপনি এলিমিনেট করতে পারেননি, এমনকি জামাতকেও এলিমিনেট করতে পারেননি। জামাতকে দিয়ে আপনি স্বাধীনতার পর থেকে রাজাকার বলে গালি দিতেছেন, রাজাকার বলে তাদেরকে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছে, বাট হ্যাভ দে বিন এলিমিনেটেড? তা তো এলিমিনেট হয় নাই। এবং বরঞ্চ আপনার সামনে কিন্তু এই ধরনের বাস্তবতা আসছে যে জামাত একটা এই সাউথ এশিয়ার মধ্যে, এমনকি মানে জামাতের একটা মানে রেকর্ড বা ইতিহাস সৃষ্টি করা একটা নির্বাচনী জয় পেয়েছে তারা এখানে পার্লামেন্টের প্রধান বিরোধী দল, তাই না? এখন এই বাস্তবতা আপনি অস্বীকার করবেন কিভাবে? এখন রাজনীতির যদি এই ভুল ন্যারেটিভ নিয়ে আপনি চলতে থাকেন, ভুল সমীকরণ নিয়ে চলতে থাকেন, তাহলে আরও বিপর্যয় আসতে পারে। আমি মনে করি যে আওয়ামী লীগকে ওই অর্থে এখানে অনেক কথা বলবেন, ওই যে সুবিধাবাদের তথ্য অনুযায়ী, এনসিপির কথা অনুযায়ী বা ইন্টারিম বা জামাতের চাপ অনুযায়ী বিএনপিরও হয়তো আকাঙ্ক্ষা ছিল যে তাদেরকে প্রশাসনিকভাবে নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এটাকে জাস্টিফাই যদি আপনি করতে না পারেন, ভবিষ্যতে এই ঝুঁকি কিন্তু আপনার থেকে যাবে। সুতরাং এটাকে একটা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে না করে একটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে প্রপারলি, যেখানে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে পুরোপুরি এলিমিনেট আপনি করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এটাকে কি প্রক্রিয়া করা যায়, আগামীতে পার্লামেন্ট বসবে, রাজনৈতিক দলগুলো চিন্তা করবে। আমি মনে করি না যে এখানে রিকনসিলিয়েশন বলতে অন্যায়ের সঙ্গে রিকনসিলিয়েশন করা, কিন্তু রাজনীতির মধ্যে যে রিকনসিলিয়েশনের বার্তা রয়েছে সেটা আমার মনে হয় যে কিভাবে প্র্যাকটিস করা যায় আগামী দিনে বাংলাদেশকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে স্টেবল, পিসফুল, ইনক্লুসিভ এবং প্রসপারাস বাংলাদেশের স্বার্থে কি কৌশল অবলম্বন করা যায় এবং কিভাবে এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, কিভাবে বাংলাদেশের এই যে আপনার কি ফল্ট লাইনগুলো রাজনীতির ভিতরে, যে ভূমিকম্প যে হয় না, যে ভূপৃষ্ঠের মধ্যে কিছু ফল্ট লাইন থাকে, আমাদের রাজনীতির মধ্যে যদি আপনি ফল্ট লাইন রেখে যদি আগাতে চান, তো মাঝে মাঝে এটা জল্ট করবে, মাঝে মাঝে একটা বিরাট ধরনের শেক করবে এবং আলটিমেটলি কিন্তু আপনি যা কিছুই রচনা করেন সেটা কিন্তু স্থায়ী হবে না। সুতরাং স্থায়ী হওয়ার পেছনে আপনাকে তো পলিটিক্যাল উইজডম দরকার, পলিটিক্যাল কি বলবো যে প্রপার জাজমেন্ট দরকার। জি, সেই জাজমেন্ট না হলে কিন্তু ভবিষ্যতে আরো বিপর্যয় হতে পারে, হু নোজ। নিশ্চয়ই আমরা ওই যে ফল্ট লাইন সেটা রেখে যদি আমরা এভাবে চলতে থাকি, তাহলে একসময় কিন্তু ভূমিকম্পে বিল্ডিংটা ধসেও পড়তে পারে। সো একটা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে, রাজনৈতিক সদিচ্ছা, আজকে 7ই মার্চ আপনি 32 নম্বর ভেঙেছেন, এর পক্ষে বিপক্ষে কোনো অবস্থা নেই, 32 নম্বর ভেঙেছেন, বাট আপনি এই যে ভাঙার এটার কখনো না কখনো কোনো না কোনোভাবে 50 ইয়ার্স 100 ইয়ার্স লেটার এই বীজটা তো রয়ে গেল। আপনি যে এলিমিনেশনের যে অতীতেও এলিমিনেশনের পলিটিক্স হয়েছে, এই নিশ্চিহ্নের পলিটিক্স, এই যে ধ্বংসের পলিটিক্স, এই যে মোবোক্রেসির যে পলিটিক্স, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অ্যাজ এ নেশন, আদারওয়াইজ কিন্তু আমরা আগাইতে পারবো না। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে চলমান রাজনীতি বিশ্ব পরিস্থিতি নিয়ে আমরা আবারও আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছে, তাদের সাথে ফিরে আসবো। ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রির একটা শেষ বিরতি নিচ্ছি।
ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছি নওগাঁ 3 আসনের বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল এমপি মহোদয়ের সাথে, কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব জহুরুল আলমের সাথে। আমরা একটু বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির কথা আলোচনা করতে গিয়ে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, ইরান এবং ইসরায়েল, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, এই যুদ্ধের অবস্থাটা কিন্তু এখান থেকে বাংলাদেশ কিন্তু শঙ্কামুক্ত। আমরা প্রত্যেকেই জানি, যারা টেলিভিশন পত্রপত্রিকায় দেখি, যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, তেলের দাম বাড়ছে, এবং ইরানের পক্ষ থেকে ড্রোন হামলা চলছে, এবং আমেরিকার পক্ষ থেকে এই যুদ্ধ থামানো হবে না, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্প কিন্তু সে ধরনের হুঁশিয়ারি দিচ্ছে। সব কিছু মিলিয়ে এই যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশকে কিন্তু শঙ্কিত করে তুলছে। আমরা দেখেছি যে গতকাল থেকে রেশনিং করে বাংলাদেশে তেল দেওয়া হচ্ছে, যদিও বলা হচ্ছে যে তেল নিয়ে, জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পর্যাপ্ত আছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের ঝুঁকিটা কতখানি আপনি দেখতে পাচ্ছেন? কিরণ ভাই ধন্যবাদ। একটা মানে খুবই কারেন্ট টপিক, যেটা ঝুঁকি ব্যাপক। আমি যদি পলিটিক্সের বাইরে এসে কথা বলি, তাহলে বলতে হবে এটার ঝুঁকি এবং এটার ইফেক্ট, ইনসিডেন্ট ইজ হিউজ। শুধু তেল দিয়ে নয়, কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে আমরা বহুভাবে জড়িত। আপনি যদি শ্রমিকের কথা বলেন, যারা আমাদের রেমিটেন্স দেয়, আপনি যদি তেলের কথা বলেন, প্লাস আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনের কথা বলেন, আমাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওই অর্থে নেই। আমরা কিন্তু সবাই দর্জির কাম করি, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। তো যেটা হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণভাবেই আপনার কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত। হোল লজিস্টিক্স চেইনের যে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, এটার খরচ, ট্রান্সপোর্টেশন খরচ 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাবে। আপনি জানেন কোভিডের সময় একটা 20 ফিট কন্টেনার বাংলাদেশ থেকে ইউরোপে যেতে যেটা $1200 ছিল, এটা $12,000, $15,000, $20,000 পৌঁছে গেছে। তখন বায়ার কি করে, ক্রেতা যিনি ইম্পোর্টার, উনি কিন্তু তখন ওনার কস্ট উনি কিন্তু ট্রান্সপোর্টেশন সহ ধরেন। তখন কিন্তু আমাদের চাহিদা অনেক কমে যায়, ক্রেতার ডিমান্ড অনেক কমে যায়, এবং সেখানে আমার এখানে কারখানার শ্রমিকরা ইম্প্যাক্ট হয়, কারখানা ইম্প্যাক্ট হয়, একটা ইন্ডাস্ট্রির লোন নিয়ে হয়তো চলে, তার প্রোডাকশন ইম্প্যাক্ট হয়। এই যে এখন তেলের যে অবস্থা, আমাদের কারখানাগুলোতে গ্যাস সাপ্লাই কিন্তু থাকবে না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু 100% ইউটিলাইজেশন হবে না। আর কনসিকুয়েন্সেস দেখেন না, তারা আবার ডিফল্টারে চলে যাবে, লোন দেবে, বিজনেসম্যানদের প্রবলেম, এমপ্লয়মেন্টের প্রবলেম। এখান থেকে উত্তরণে, পার্মানেন্ট উত্তরণের, আমি মনে করি, আমি হিসাব বিজ্ঞানের ছাত্র, কিন্তু অর্থনীতি কম বুঝলেও কিছুদিন যেহেতু আমি কর্পোরেট অঙ্গনে ছিলাম, আমার কাছে মনে হয়েছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন কস্টের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি হবে এইখানে, এবং সেটা প্রোডাকশন, উৎপাদন, শ্রমিক, কর্মসংস্থান, সঞ্চয়, পুনর্বিনিয়োগ, লোকাল বিনিয়োগ, একটা হাহাকারের অবস্থা তৈরি হবে যদি এটা আরো লিঙ্গারিং করে। আপনি দেখেন, আপনি শুধু এই ইন্ডাস্ট্রির কথা না, বাংলাদেশের তেল ইম্পোর্ট করতে হয়, সয়াবিন তেল, ভোজ্য তেল যেটাকে বলি আমরা, ফুড, ড্রাই ফুড, আপনি যদি বলেন যে পেঁয়াজের কথা বলি, আমাদের মানে হ্যাঁ, অনেক দ্রব্যই আপনি জানেন যে ইরান থেকে আমাদের কি আসে, ইরান থেকে যে ড্রাই ফ্রুট আসে, ইরান থেকে আমাদের আসে হচ্ছে জিরা মশলা, বিভিন্ন যেটাকে আমরা গরম মশলা বলি। বাংলাদেশের লোকজন তো খাওয়া দাওয়ায় এক্সপার্ট। তো এই যে প্রত্যেকটা জিনিস, এমনকি আদা, রসুন মিশর থেকে আসে। তো আপনি যখনই এই সমুদ্রপথের সমস্যা, আকাশপথের সমস্যা, তাহলে গুডস আসবে কোত্থেকে? তো আপনার কাছে যে গুডস আছে, এই গুডসটা কিন্তু আপনার তখন ডিমান্ড এত বেশি হয়ে যাবে, তখন এটার প্রাইস 3 গুণ 4 গুণ হয়ে যাবে, লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এটার ইম্প্যাক্ট বহুমাত্রিক কিরণ ভাই, শুধু আপনার এই লোকাল ট্রান্সপোর্টেশন কস্ট না, শুধু তেল না, এটা পুরো অর্থনীতির উপর একটা ব্যাপক ইম্প্যাক্ট দেখা দেবে। জি, নিশ্চয়ই। আমরা শেষ মধ্যে যদি পারি আর একটু আসবো। আমি জহুরুল আলম, যেহেতু আপনি এই বিষয়ে আমরা ডিক্যাবের সভাপতি ছিলেন, আপনি ফরেন করেসপন্ডেন্ট হিসাবে নিজে অনেকদিন কাজ করেছেন, অভিজ্ঞতা আছে। আমরা জ্বালানি নিরাপত্তার কথা বলছি, আমাদের আরএমজি খাতের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কথা বলছি, রপ্তানি, আমদানি রপ্তানির কথা বলছি, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছি। আমাদের বিশেষ করে অভিবাসী কর্মীরা যারা আমাদের মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, তারা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। তারা চাকরি হারাতে পারে, তারা দেশে ফিরে আসতে পারে। বাংলাদেশ থেকে যে কর্মী যাওয়ার জন্য যে পাইপলাইনে যেসব কর্মীরা ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব সহ, তারা কিন্তু
যেতে পারছে না, ফ্লাইটগুলো বন্ধ রয়েছে। এই যে একটা বহুমাত্রিক একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যের, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? কিংবা আপনি কিন্তু মানে একটা শব্দের মধ্যে কিন্তু পুরোটা বলে ফেলেছেন যে বহুমাত্রিক সংকট তৈরি হচ্ছে, কিন্তু বাউল ভাই বলেছেন। আমিও তো দেখি যে ধরেন এখন মধ্যপ্রাচ্যের যে গালফ স্টেটগুলো আছে, যেটা আমাদের শ্রমবাজারের একটা মানে কি বলবো যে প্রধান শ্রমবাজার গালফ স্টেটসগুলো, এখানের মধ্যে কোনো গালফ স্টেটই কিন্তু ইরানি অ্যাটাকের বাইরে নাই। প্রত্যেকটা জায়গাতে কিন্তু রিটালিটারি অ্যাটাক হচ্ছে, হয়তো বিক্ষিপ্ত, ইন্টেন্সিটি হয়তো আমেরিকান বা ইসরায়েলের মতো নয়, বাট হচ্ছে। এবং এইটা কিন্তু ইতোমধ্যে একটা ভীষণ রকম একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে কিন্তু এই গালফ স্টেটগুলোতে। এখানে এইটার কনসিকোয়েন্স কিন্তু ইতোমধ্যে দেখা যাচ্ছে। আপনি ধরেন যে ইউএইর মতো দেশে কিংবা সৌদি আরেবিয়াতে যে বিশাল নির্মাণ যজ্ঞ চলছে, এই নির্মাণ যজ্ঞের শ্রমিক কিন্তু আমরা সাপ্লাই করি। হ্যাঁ, এই এখন ইতোমধ্যে কিন্তু এই স্ট্রাইকের কারণে আপনার নির্মাণ কাজ কিন্তু থমকে গেছে অনেক জায়গাতে। ঠিক ওই ফ্লোতে নির্মাণ কাজ হচ্ছে না। নির্মাণ কাজ না হওয়া মানে এই শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। এবং তার সঙ্গে আছে সেবা খাত। সেবা খাতেও কিন্তু একটা বিপুল সংখ্যক আমাদের প্রবাসীরা কাজ করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই কিন্তু একটা প্রোফাউন্ড গ্রেভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে শুরু করেছে। এখন এটার সঙ্গে যুক্ত হচ্ছে যে এটা মানে কি ওই যে চেইন এফেক্ট যেটা আপনি বললেন বহুমাত্রিক, আমাদের রেমিটেন্সে ইম্প্যাক্ট পড়বে। তাদের রেমিটেন্সে ইম্প্যাক্ট হলে আমাদের রিজার্ভের উপর ইম্প্যাক্ট হবে, আমাদের ইম্পোর্ট বিল বেড়ে যাবে, আমাদের দ্রব্যমূল্যের উপরে ইম্প্যাক্ট হয়ে যাবে। তারপরে আমাদের জ্বালানি সংকট তো ইতিমধ্যেই ধরেন হয়তো বলছে, কিন্তু কে জানে। ধরেন স্পট বাজারে আমরা এখন মানে কি বলবো যে অতিরিক্ত দামে আমরা জ্বালানি ক্রয় করছি। এখন অতিরিক্ত দামে ক্রয় করছি, শর্ট টার্মে বা মিড টার্মে আমরা এটা করতে পারবো, কিন্তু লং টার্মে ধরেন হরমুজ প্রণালী যদি আরও এফেক্টেড হয়ে যায়, লং টার্মে যদি আপনার কি বলে যে লোহিত সাগরের যদি আপনার এই যে প্রক্সি, ইরানি যে প্রক্সিগুলোর কথা বলা হচ্ছে, সেখানে হুথিরা যদি অ্যাটাক করে লোহিত সাগরে কোনো ভেসেলকে, হ্যাঁ অয়েল ট্যাঙ্কারকে যদি অ্যাটাক করে, তাহলে আপনার কি অবস্থা হবে? হিজবুল্লাহদের উপরে হয়তো ইসরায়েলিরা নতুন করে অ্যাটাক করছে, কিন্তু হিজবুল্লাহ তো কিন্তু যে কোনো সময়, এরা তো হচ্ছে প্রক্সি, এরা যে কোনো সময় কিন্তু আপনার থেকে যুদ্ধ করবে। এখন এই ইন্টেন্সিটি আমরা প্রার্থনা করতে পারি যে যুদ্ধ দীর্ঘায়িত না হোক, কিন্তু যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আমরা মানে যখন মানে কি বলবো যে দেবালয়ে আগুন লাগে তখন তার নগর নিরাপদ থাকে না। সুতরাং এটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট। সেই ইম্প্যাক্টটা দুর্ভাগ্য হবে আমাদেরও, যে আমরা এটাকে মোকাবেলা কিভাবে করব। আমি তো বললাম মোকাবেলার কোনো উপায় দেখি না আসলে। যদি আপনি এখন জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, এখনও হয়নি কিন্তু সংকট, এখনও কিন্তু আমাদের মজুদ আছে। দেখেন আপনার ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা। আর আমরা জাতি হিসেবে খুবই ফ্রেঞ্জি, খুবই প্যানিক ড্রিভেন, সবাই লাইন ধরে অতিরিক্ত জ্বালানি কেনার জন্য হয়তো ব্যস্ত হয়ে গেছে, তাই না? এক ধরনের ধৈর্যেরও ব্যাপার আছে, কিভাবে এই ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করা আমাদের দেখার ব্যাপার আছে। আমি মনে করি যে এখানে আসলে আমরা এটার একটা কি বলবো যে কনসিকোয়েন্সটা ফল ভোগ করতে হবে আমাদের, যেখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু একটা বিশাল রকমের একটা ঝুঁকি কিন্তু রয়ে গেছে যদি এই যুদ্ধ মানে প্রলংড হয়, দীর্ঘায়িত প্রলং হয়। যেমন শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে আপনার ইউক্রেন অ্যাটাক হয়েছে, আপনার এখানেই প্রথম দিন আমরা ছিলাম যে ইউক্রেন মানে অ্যাটাক করলো রাশিয়া, এবং সেটার ঝুঁকি, সেটার কি বল যে গ্লোবাল ইম্প্যাক্ট কিন্তু এখনো কিন্তু আমাদেরকে সহ্য করতে হচ্ছে। আরো বেশি সিরিয়াস হচ্ছে কি এই অবস্থাটা, বেশি সিরিয়াস অবস্থা। আপনি দেখেন যে হ্যাঁ, আপনি দেখেন যে এখন হরমুজে কতগুলো জাহাজ, তারা সবগুলো কিন্তু এখন খুব ঝুঁকির মধ্যে দিয়ে চলছে। কোন সময় ইরানি অ্যাটাক হয়, কখন এই জাহাজগুলো ইয়ে করে, হ্যাঁ সুয়েজ ক্যানাল বন্ধ হয়ে গেলে তো সারা পৃথিবী অচল হয়ে যাবে, পৃথিবী অচল হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আসলে মানে এক ধরনের মানে বৈশ্বিক যে ডিপ্লোমেসি চলছে, সেই ডিপ্লোমেসির মধ্যে যদি কোনো ভাবে আমরা ভূমিকা রাখতে পারি আমাদের স্বার্থে, এই অর্থে যে এটাকে একটা পিসফুল কম্প্রোমাইজ করা যায়, পিসফুল সলিউশন, এটুকু আমরা বলেছি। অবশ্য আমাদের ফরেন মিনিস্টার বলেছে যে আমরা চাই যে নেগোসিয়েশনের মাধ্যমে সুন্দর। কে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আমাদের কথা শুনবে কিনা, তাই না? উনি ছোট্ট সুখবর যে গতকাল মেইনস্ট্রিম মিডিয়াতেই দেখলাম যে সৌদি আরব কিন্তু আমেরিকাকে তার মাটি ব্যবহার করতে দেয়নি, ইগনোর করেছে,
এবং এই জন্য ইরান বোধহয় ধন্যবাদও দিয়েছে সৌদি আরব। না, এটা তো এক ধরনের আলটিমেটলি তো এটা হবে, কারণ এটা আমাদের মধ্যে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের অভাব আছে, এটা আমরা জানি, কিন্তু যেভাবে একটা অন্যায্য যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো সেলফ ডিফেন্সের কোনো সুযোগ না দিয়ে তারা একটা নেগোসিয়েশনের মধ্যে এই ধরনের একটা অ্যাটাক, এটা তো সম্পূর্ণভাবে আমি করে অযাচিত এবং উদ্দেশ্য প্রণোদিত, তাই না? এইভাবে ইরানকে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু ইমিডিয়েটলি সফল হয় নাই, কিন্তু তারা ভেবেছে যে খুব ইমিডিয়েটলি রেজিম চেঞ্জ করবে, এক সপ্তাহের মধ্যে তারা নতুন সরকার বসিয়ে দিবে। ইরানের মানুষ কিন্তু এখন আরো ইউনিফাইড হয়ে গিয়েছে, আরো ইউনিফাইড হয়েছে, বিকজ এটা মানে আমার মনে হয় যে এখন যে ইনফ্যান্ট্রি অ্যাটাকের কথা বলা হয়েছে যে স্থলপথে, ইট উইল বি অ্যানাদার মানে কি বলবো যে ডিজাস্টার ফর দ্য অ্যানাদার আফগানিস্তান হবে যদি স্থলভাবে, এবং সেই হুমকি কিন্তু তারা দিচ্ছে, তাই না? তো সবকিছু মিলিয়ে এত সহজ হবে না আমি মনে করি, যে গ্লোবাল পরিস্থিতি হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকে হয়তো আশঙ্কা করছেন যে এটা আরো ব্যাপকতর হয়ে যায় কিনা, পৃথিবীর অন্য দেশগুলো এটাকে যুক্ত হয়ে যায় কিনা, হতেও পারে। এখন কিন্তু ধরেন যে ইউরোপের মধ্যে এক ধরনের স্প্লিট হয়েছে, আপনার ইউকে প্রাইম মিনিস্টার সম্পর্কে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, আপনি ধরেন যে জার্মানি না করে দিয়েছে, সুতরাং সম্পূর্ণভাবে পৃথিবী তো নির্ভরশীল হবে তো জ্বালানি নিরাপত্তার উপরে। এখন ইউনাইটেড স্টেটস যদি মনে করে যে না তাদের 200 বছরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়ে গেছে, তারা এখন সারা পৃথিবীকে আর কেয়ার করবে না, দে হ্যাভ টু পে দ্য প্রাইস অ্যাকচুয়ালি। এখন যতই ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে স্থানীয়ভাবে উনি ওনার নেতৃত্বের যে দৃঢ়তা এই যুদ্ধের মাধ্যমে এটা প্রমাণ করতে চাবেন, কিন্তু আমেরিকান পিপল ডেফিনেটলি উইল রিয়ালাইজ যে না, এই ধ্বংসাত্মক যুদ্ধ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, and eventually this will create another কি বলবো যে ডিজাস্টার ফর আমেরিকানস। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলো এখন সারা পৃথিবীর জন্য একটা ঝুঁকির কারণ। আমরা হয়তো বসে বসে প্রার্থনা করতে পারি এবং অপেক্ষা করতে পারি যে না আসলে মানে কিভাবে এটা মন নেয়। ইরান কিন্তু ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশিদের কাছ থেকে শুধু দোয়া চেয়েছে, হ্যাঁ, বলছেন যে আপনারা দোয়া করবেন, আমরা কিছু চাই না, তার মানে তারা খুব শক্তিশালী একটা ভাব দেখাচ্ছেন। আবার আমেরিকা দেখলাম পরশুদিন যে তারা তাদের যে পাহাড়ের ভিতরে যে বাংকারগুলো এগুলা তারা কিন্তু সংস্কার করতেছে এবং এটাকে আরো দীর্ঘমেয়াদী যুদ্ধের, এটা কিন্তু আবার একটা ভয়ঙ্কর বিষয়, আরো বড় ধরনের ব্লিটজক্রিগ করতে পারে, এই ধরনের একটা হুমকি আছে যে হয়তো এর মধ্যেই 2-4 ঘন্টার মধ্যেই যে ইরানে খুব মানে ম্যাসিভ আরেকটা অ্যাটাক করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, যাতে করে এটা আমেরিকা কিন্তু একটা ঝুঁকির মধ্যেও আছে যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে এটা পরিণতি কি হয়, দে হ্যাভ কনসার্ন। কস্ট অফ অপারেশন ইরানের যেটা তার চেয়ে 100 গুণ বেশি কস্ট অফ অপারেশন কিন্তু আমেরিকার। তো এই ক্ষেত্রে ইরান যদি ধরেও রাখে, শুধু চালিয়েও যায়, সেক্ষেত্রে এটাও কিন্তু ইরানের একটা বিজয় হিসেবে দেখা যাবে। এর মাঝে যদি সৌদি যেভাবে এসছে, সৌদি যেটা বলবে, সৌদি তো জাস্ট বড় ভাই, সে যা বলবে ওইটাই ওয়ালাদ বলবে ইউএই, কারণ মধ্যপ্রাচ্যে আমি প্রায় 5-7 বছর থেকেছি, আমি দেখেছি যে সৌদি, ইউএই এবং কাতার এরা একই সাথে আর কি উঠা বসা করে, সিদ্ধান্ত নাই। তো কাজে এদের যদি রিয়ালাইজেশন উপায় তো নাই, কারণ তারা যেভাবে ড্রোন হামলা শিকার হচ্ছে, তো সুতরাং আমেরিকা, ইসরায়েল তাদের প্রক্সি যুদ্ধ, এসব যুদ্ধের জন্য তারা যদি পার্ট হতে যাবে কেন? কোন যুদ্ধে কিন্তু এতগুলো দেশকে কোন দেশ অ্যাটাক করেনি, এই ইরান যেটা করেছে। এটা প্রথমে যুদ্ধের সময় কিন্তু আমেরিকা এবং ইসরায়েল বলেছিল তাদের এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিসের মুখে পড়ে ইরান তাদের যে ঝুঁকি তৈরি করেছে, তাদের জন্য যে পরমাণু ঝুঁকি তৈরি করেছে, এটা থেকে রক্ষা পেতে তারা ইরানে এই হামলাটা চালিয়েছে। এখন তো ইরানেরই অস্তিত্বের সংকট, তো অস্তিত্বের সংকট হলে তারা তো কাউকে স্পেয়ার করবে না, তাই না? তবে আরেকটা তথ্য দেখেন খুব ইন্টারেস্টিং, যে আপনি জানেন যে বিবিসি, সিএনএন, ফক্স এরা কিন্তু এক ধরনের নিউজ দেয়, তো সেখানে কিন্তু আরামকোতে কিন্তু হামলা করেছে ইসরায়েল, এটা কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে। আরামকোতে কিন্তু ইরান কিন্তু বলেছে যে না, আমরা আরামকোতে আমরা হিট করিনি। দেখেছেন তো, এটা কিন্তু একটা বিষয় আপনি অবশ্যই দেখেছেন, আপনি চলছে ইরান হয়তো যেখানে, তার মানে এই জিনিসটা হয়তো সৌদিকে রিয়ালাইজ করাবে যে আরামকোতে যদি ইসরায়েল যদি হামলা করে, এটা যদি সৌদির কাছে প্রুভ হয়ে যায়, এটা কিন্তু সৌদি তখন একটা অন্য ধরনের অবস্থান নিতে পারে, করতে পারে। জি, প্রিয় দর্শক, আমরা শেষ করছি এবং শেষ আলোচনার মধ্যে যেটি হচ্ছে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি, সেটি কিন্তু বাংলাদেশকে কিন্তু শঙ্কিত করে তুলছে। আমাদেরকে কৃচ্ছতা সাধন করতে হবে, আমাদেরকে যে তেলের পাম্পে গিয়ে সবাই
হুড় করে সবাই তেল নিতে হবে সেটি নয়, যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে। একই সাথে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, আমাদেরকে মিতব্যয়ী হতে হবে, আমাদেরকে সার্বিক বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে কোনোভাবে হাই হুতাশ বা হতাশার মধ্যে না গিয়ে আমরা সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সরকারকেও সাহায্য করব, নিজেও পরিমিত বোধ তৈরি করে নিজের যে জীবন ব্যবস্থাপনা সেগুলো চালাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকে যে আলোচনা চলমান রাজনৈতিক বিশ্ব পরিস্থিতি নিয়ে আমাদের যে দুজন অতিথি ছিলেন, ফজলে হুদা বাবুল, মাননীয় এমপি মহোদয়, সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক জনাব জহুরুল আলম, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন।